Hi, kya hosta? Today we're going to be discussing Preface to Shakespeare by Dr. Samuel Johnson. And this video is going to be your last minute পরীক্ষার প্রিপারেশনের জন্য যদি কিছু দেখা লাগে, this is going to be that video. If you have already read the text, unfortunately text categorically সব কিছু define করে দেওয়া নাই বা separate করে দেওয়া নাই, so it might be hard for you to remember what the text is all about and how to take elements from the text and use it in your exam. So we're going to discuss the entire text, the pros and cons and everything about it, and also at the end of the video we're going to discuss some of the questions that you might face in your exam and how you're going to answer those based on what you read or heard in this video. So okay, Preface to Shakespeare is a book written by Dr. Samuel Johnson, and this is considered to be one of the best piece of literary criticism on Shakespeare or on any other writer, and part of the reason is that Dr. Samuel Johnson 9 বছর ধরে শেক্সপিয়ারের যতগুলো ড্রামা আছে সেই ড্রামাগুলোকে স্টাডি করে বেসিক্যালি সেই স্টাডির উপর ভিত্তি করে উনি শেক্সপিয়ারের লেখাগুলোকে ক্রিটিক করেন, and by critique I mean he emphasized, he highlighted the qualities that made Shakespeare who he is, and he also considered the faults in his writing and how it affects the entire experience of reading or watching a Shakespearean play. So first of all, প্রথম কথা যেটা মনে রাখতে হবে যে Shakespeare was not an appreciated writer of his time by his contemporary. উনার সময়ে যে রাইটারগুলো ছিলেন তারা শেক্সপিয়ারের লেখাকে লিটারারি পিস মনে করতেন না, যেটা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে যে কোনো একটা রাইটার জীবিত থাকতে ওই পিরিয়ডের রাইটাররা তার কন্টেম্পোরারিকে রেকগনাইজ করতে পারেন না. সো অবভিয়াসলি শেক্সপিয়ারের লেখাগুলো হ্যাজ স্টুড দ্য টেস্ট অফ টাইম, অ্যান্ড দ্যাটস পার্ট অফ দ্য রিজন ওয়াই উই আর in 2022 still studying Shakespeare. তো শেক্সপিয়ারকে নিয়ে একটা কথা, অনেক ইন্সপিরেশনাল কথা বলা হয় যে উনি নিজে কখনো মাস্টার্স কমপ্লিট করেনি, বাট শেক্সপিয়ারের কোনো লেখা না পড়ে এখন কেউ ইংলিশ লিটারেচারে মাস্টার্স কমপ্লিট করতে পারে না. সো এই যে বিষয়টা, তো যাই হোক, ওই সময়ে শেক্সপিয়ারের লেখাগুলোকে লিটারারি পিস মনে করা হতো না, অ্যান্ড পার্ট অফ দ্য রিজন ওয়াজ দ্যাট শেক্সপিয়ার হ্যাড ব্রোকেন সো মেনি রুলস দ্যাট ওয়াজ নেসেসারি element of a literary piece of his time. ওই সময়ে একটা জিনিস ছিল যে এলিট পিপলদের নিয়ে, অর্থাৎ ড্রামা যদি হয় সেটা হবে কিংস অ্যান্ড কুইন্সদের নিয়ে, গডস অ্যান্ড গডেসেসদের নিয়ে, or elements of high class people. They are going to be the whole characters of a drama. Shakespeare changed that, and part of the reason আমি বলবো যে it's because Shakespeare had changed or didn't follow that rule, made his writing more human, and that's the reason why we can still relate to his writing after so many years. So এটা ছিল মূলত প্রথম একটা কারণ যে ওর কন্টেম্পোরারি রাইটাররা শেক্সপিয়ারের রাইটারকে কেন অ্যাপ্রিসিয়েট করতো না, because he had broken one of these rules. He has broken other rules also. For example, his use of tragicomedy, which is tragic plus comedy. ওই সময়ে লেখার একটা বেসিক বৈশিষ্ট্য যেটা ছিল যে যদি একটা প্লে ট্র্যাজেডি হয় সেটা ট্র্যাজেডি হতে হবে, আর যদি কমেডি হয় সেটা কমেডি হতে হবে, অর্থাৎ দুটার মিক্সচার ওয়াজ নট অ্যালাউড. অ্যান্ড এই জিনিসটাকে জাস্টিফাই করার জন্য ওই সময়ের যারা ক্রিটিক ছিলেন তারা বলতেন যে ইফ ইউ রাইট আ ড্রামা দ্যাট ইজ সাপোজ টু বি এ ট্র্যাজেডি, অ্যান্ড ইফ ইউ অ্যাড কমিক এলিমেন্টস টু ইট, that's going to somehow ড্রামাটার যে একটা এক্সপিরিয়েন্স, অডিয়েন্স হিসেবে আমি যখন ড্রামাটা দেখবো, আমি ট্র্যাজেডির মধ্যে যখন একটা হাসির সিন পাচ্ছি, হয়তো আমার কাছে ড্রামাটার ভ্যালিউ কোনো দিক দিয়ে কমে যাবে. হাউএভার এই জিনিসটাকে খুব বিউটিফুলি Shakespeare had broken that rule and used both tragedy and comedy in his play, which made his play more human. Again, the piece of humanity that presents in Shakespeare's play. এই জিনিসটা ট্র্যাজিক কমেডির ইন্ট্রোডাকশনের মধ্য দিয়েও উনি আবার ওনার লেখাগুলোকে আরও হিউম্যান করেছেন. কারণ বাস্তবে যেটা হয়, আমার লাইফে যদি অনেক বড় ট্র্যাজেডি হয়, ডাজন্ট মিন I will not have a moment of peace or silence or happiness in my life, right? আমাদের বাস্তব জীবনে ভালো থাকা খারাপ থাকা সব কিছু মিলিয়েই থাকা হয়. সো যখন সেম জিনিসটা নাটকে দেখানো হচ্ছে, বেসিক্যালি ইটস ভেরি মাচ রিলেটেবল ফর দ্য অডিয়েন্স to see a comic scene in a tragedy or a tragic scene in a comedy.
both are equally acceptable. Another thing is Shakespeare's use of language. উনি বেসিক্যালি কমন পিপলের ল্যাঙ্গুয়েজ ইউজ করে ওনার প্লেগুলোকে সাজাতেন, যাতে করে যেটা হতো যে যে কেউ অডিয়েন্স মেম্বার থেকে যে কেউই ওই প্লেয়ের সাথে কানেক্ট হতে পারতো. আপনারা যদি দেখেন পার্ট অফ দ্য রিজন ওয়াই হিজ প্লে ইজ স্টিল, ওনার কমিক সিনগুলো, কমেডি এমন একটা হয় যে কমেডি সময়ের সাথে চেঞ্জ হতে থাকে. অর্থাৎ কোনো একটা জিনিস 100 বছর 200 বছর আগে যেটা ফানি ছিল এখন আমাদের কাছে ফানি লাগবে না. ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল আই কুড গিভ ইউ দ্য ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্ট. এটা আমাদের লিটারারি বেসিক্যালি ইংলিশ লিটারেচারে পড়ানো হয়ই, বাট এই টেক্সটটা এতটাই ইররেলেভেন্ট হয়ে গেছে. অর্থাৎ ইটস সাপোজ টু বি আ কমেডি, but the comic style, that importance of being earnest follows, is no longer relevant to us as a reader. Basically it doesn't stand the test of time, in my opinion. আমার মনে হয় আমার সাথে অনেকেই অ্যাগ্রি করবে. I remember talking to a professor and he also had said that importance of being earnest actually কোর্স থেকে বাদ দিয়ে দেওয়া উচিত, because it's no longer relevant to the comic style, the comic timing of that era is no longer relevant in this era. So আমরা হয়তো বা পড়ে জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি একদিক দিয়ে, বাট ইট ওয়াজ intended to be a comedy. বাট পড়ার সময় বা ওইটার উপর বেস করে মুভিটা দেখে খুব কমই সিন আছে যেটাতে আপনার অ্যাকচুয়ালি হাসি ফুটে উঠবে. তো এই যে বিষয়টা কমিকের, একটা কমিক সিনের, একটা কমিক ডায়লগের টু স্ট্যান্ড দ্য টেস্ট অফ টাইম, যে জিনিসটা শেক্সপিয়ার লিখে গেছেন ওই জিনিসটা আমরা পড়লে এখনও হাসি পাচ্ছে. সো এই জিনিসটা হওয়া বেসিক্যালি কোনো একটা জিনিস ক্লাসিক হওয়ার পেছনে বেসিক রুলটাই হচ্ছে যে আমি একটা কিছু লিখে গেলাম, আজ থেকে 200 বছর পরেও এই টেক্সটটা কতখানি রেলেভেন্ট. ইফ ইট ইজ রেলেভেন্ট দেন ইট কুড বি কনসিডার্ড টু বি আ ক্লাসিক. And that's why we are reading text of so many old ages. আমরা পুরো লিটারেচারের কোর্সটাই করি, অনার্স মাস্টার্স, পুরো টেক্সটগুলো পড়ে, যেগুলো অল দ্য টেক্সট দ্যাট হ্যাজ স্টুড দ্য টেস্ট অফ টাইম. এই কথাটা আমি অনেকবার বলে ফেললাম, টেস্ট অফ টাইম, বাট ইউ গেট হোয়াট আই এম ট্রাইং টু সে. তারপরে আরেকটা কথা হচ্ছে যে এখন বলা হচ্ছে শেক্সপিয়ারের ফল্ট, বাট এই ফল্টটা বলার সময়ও শেক্সপিয়ারকে ডিফেন্ড করছেন ডক্টর স্যামুয়েল জনসন, উইচ ইজ the use of unities, which means Aristotle যেটা বলে গেছেন একটা প্লেতে টাইম, প্লেস অ্যান্ড ক্যারেক্টার্স হ্যাজ টু বি একটা সম লাইনে থাকতে হবে. অর্থাৎ আমি একটা নাটক দেখাচ্ছি, প্রথম সিনে একটা ঘটনা ঘটলো, তার থেকে 2 মাস পর বা 2 সপ্তাহ পরের সিনে যখন আমি প্রেজেন্ট করছি পরের ঘটনাটা, সেটা 2 সপ্তাহ পরে হতে পারবে না, একই দিনের মধ্যে হতে হবে. আদারওয়াইজ যেটা বলা হতো যে অডিয়েন্স বুঝতে পারবে না মাঝখানে একটা সময় চলে গেছে. হাউএভার শেক্সপিয়ারের লেখাগুলোকে অ্যানালাইজ করার পরে ডক্টর স্যামুয়েল জনসন এই জিনিসটাকে ডিফেন্ড করছেন এইভাবে যে দর্শক যখন একটা ড্রামা পড়ছে বা ড্রামার অডিয়েন্সে বসে আছে, বেসিক্যালি ড্রামা হচ্ছে ড্রামাজ আর টু বি মঞ্চায়নের জন্যই ড্রামা তৈরি করা হয়. তো আমরা ড্রামা পড়লে বলার চাইতে ডক্টর স্যামুয়েল জনসন ড্রামা অডিয়েন্স থেকে আপনি যখন ড্রামাটা দেখছেন এই জিনিসটাকে বারবার তুলে ধরছেন যে অডিয়েন্স হিসেবে আপনি যখন ড্রামা দেখতে বসছেন বা আমরা যখন দেখতে বসছি, তখন আমি জানি যে আমার সামনে একটা ড্রামা চলছে, এটা একটা টেক্সটের উপর বেস করে, অ্যান্ড যে ক্যারেক্টারগুলো আমি দেখছি ওরা জাস্ট অভিনেতা, ওরা জাস্ট এখানে একটা নাটক মঞ্চায়ন করছে. সো এই জিনিসটার সাথে ওয়েল অ্যাওয়্যার, আমি কখনোই এমন হবো না যে ড্রামার মধ্যে হারিয়ে যাব, আমি ভুলেই যাবো যে আমি একটা ড্রামা দেখছি, এমনটা হবে না. সো এই কারণে ডক্টর স্যামুয়েল জনসন এই জিনিসটাকে এইভাবে ওনার যে রুল ব্রেকটা, অ্যারিস্টটলের রুল শেক্সপিয়ার ফলো করেননি. উনি একটা সিন এবং আরেকটা সিনের মাঝামাঝি সময়ে একটা লম্বা সময় চলে গেছে, এই জিনিসটাকে উনি বেশ কয়েকটা নাটকে তুলে ধরেছেন. তো এই যে দ্য ব্রেকিং অফ দ্য রুল অ্যান্ড টাইম অ্যান্ড প্লেস, এই জিনিসটাকে স্যামুয়েল জনসনের মতে যে অডিয়েন্স খুব সহজে এটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারবে. ইনফ্যাক্ট এইটার ফলে বা এই জিনিসটাকে ক্রিটিসাইজ করে যারা শেক্সপিয়ারের লেখাকে কোয়ালিটি সম্পন্ন বলেন না বা বলেন যে এই রুলটা ব্রেক করে ওনার নাটকের একটা মান কমে গেছে, বেসিক্যালি দ্যাটস নট ট্রু. মান কমে মোটেও যায়নি, বিকজ দ্য অডিয়েন্স আর ইন্টেলিজেন্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দে আর ওয়াচিং এ ড্রামা. দ্যাটস ইট. তারপরে এখন আমরা বলবো যে ফল্ট নিয়ে কিছু কথা, যে শেক্সপিয়ারের ড্রামাতে আমি কি স্যামুয়েল জনসন, আমি বলছি, আমি তো কোনো ফল্ট দেখি নাই. We're talking about Dr. Samuel Johnson and what kind of fault he has seen in Shakespeare's drama, and which he mentioned in Preface to Shakespeare.
one of the fault that he saw was that Shakespeare was taking characters from every place, right? তো শেক্সপিয়ারের ড্রামাতে আমরা দেখি যে স্পেনের ক্যারেক্টার আছে, ইটালির ক্যারেক্টার আছে, মাদ্রিডের ক্যারেক্টার আছে, এত ব্যাকগ্রাউন্ড ভিজুয়াল, মানে ডিফারেন্ট জিওলজিক্যাল প্লেসেস, রাইট? তো ফর এক্সাম্পল, আমি যদি রাজশাহী থেকে বিলং করি, আমি যদি চাপায়ের একটা মানুষের সাথে দেখা হয়, একই দেশের দুটি জেলা, বাট দুটি জেলার মানুষের কথাবার্তার ধরন কিন্তু সেম হবে না। আনফর্চুনেটলি আমরা যেটা দেখি যে শেক্সপিয়ার ক্যারেক্টারদেরকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে। ফর এক্সাম্পল, এক্সাম্পল কুড বি হিজ ফেমাস রোমিও অ্যান্ড জুলিয়েট, রাইট? আমরা যারা শেক্সপিয়ারকে চিনি তারাও হয়তো বা এই নামটা জানি। তো রোমিও অ্যান্ড জুলিয়েট ইজ বেসড ইন ইটালি, রাইট? রোমিও অ্যান্ড জুলিয়েট, দে আর নট ইংলিশ ক্যারেক্টার্স। হাউএভার, আপনি যখন প্লেটা পড়বেন, রোমিও অ্যান্ড জুলিয়েট পড়বেন বা মুভিটা দেখবেন, আপনার মনেই হবে না দে হ্যাভ এনি ইটালিয়ান ক্যারেক্টারিস্টিক যেটা দেখে মানুষ বলবে যে দে আর ফ্রম ইটালি। সো হি ইজ বেসিক্যালি গিভিং দ্যাম ব্যাকগ্রাউন্ডস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, বাট ওই ব্যাকগ্রাউন্ডের উপর ভিত্তি করে যে আপনি একটা পুরো ক্যারেক্টারকে তৈরি করবেন, ওই মানুষটা এইভাবে কথা বলবে, তার বেসিক ম্যানারিজম এরকম হবে, এই জিনিসটা শেক্সপিয়ারের লেখাতে পাওয়া যায় না। বেসিক্যালি উনি ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট দেন, সেটটা ডিফারেন্ট করেন, বাট যতগুলো ক্যারেক্টার আছে বেসিক্যালি দে আর অল ইংলিশ, because the dramas are written in English. So that's one of his fault. One of his fault is that the characterization of the characters in the drama, right? Another fault that could be another fault that we could add to this list is his plots. His plots are very loosely based, which means, for example, I studied, I think, Hamlet in 12th semester. So হ্যামলেটে যেটা দেখা যায় যে হ্যামলেটের চাচাকে মারা নিয়ে, অর্থাৎ চাচাকে হত্যা করা নিয়ে পুরো কাহিনীটা। তো হ্যামলেটের পুরো সময়টাই ব্যয় হয়ে যায়, ও জানে ওর চাচা দোষী অ্যান্ড হি হ্যাজ টু টেক রিভেঞ্জ অফ হিজ ফাদার্স কিলিং। অ্যান্ড বাট আমি এই জিনিসটা, আপনি যখন হ্যামলেট অ্যাকচুয়ালি পড়তে যাবেন, প্রথম 2-3টা সিনে হয়তো বা মনে হবে যে ঠিক আছে, হ্যামলেট ওকে মারতে চায় বাট মারতে পারছে না কোনো না কোনো একটা কারণে। বাট এই জিনিসটাই যখন একদম টিল দি এন্ড অফ দ্য প্লে টেনে নেওয়া হয়, তখন আপনার মনেই হবে যে অনেক বেশি এই জিনিসটাকে স্ট্রেচ করা হচ্ছে। আমি বলছি না এতে করে কোনো দিক দিয়ে নাটকের মহত্ব কমে যায় বা হ্যামলেটকে আমরা এখনও স্টাডি করছি, করা উচিত না, কারণ এটা একটা ব্যাড কোয়ালিটি হ্যামলেটের মধ্যে, তা না। বাট স্টিল it is a very noticeable thing, and you're actually going to get mad when you're studying Hamlet, or when you're reading it in your class, or you're watching a movie or the drama. You're actually going to get mad at Hamlet. যে এখনই তো তোমার মেরে দেওয়ার সুযোগ আছে, তুমি কেন মারছো না? And the type of procrastination that he follows, and till the end, it's his own fault that he cannot take action. It's one of his tragic fault that he cannot take action, even though he could if he wanted to. So এই যে জিনিসটা টেনে নেওয়া, that's one of the fault of Shakespeare's writing, যে অনেক কয়টা রাইটিংই আছে যেটা উনি অনেকটা স্ট্রেচ করেছেন, which was unnecessary or could be avoided. Another thing which I actually forgot to mention, I don't think it falls under fault of Shakespeare. In fact, এই জিনিসটাকে হয়তো বলা হবে স্যামুয়েল জনসন এই জিনিসটাকে কিভাবে ডিফেন্ড করছেন, which is the moral justice, the poetic justice of his plays. অর্থাৎ আমরা যদি শেক্সপিয়ারের প্লেগুলো পড়ি, আমরা এইটা হচ্ছে বেসিক কালচার বা বেসিক একটা এক্সপেকটেশন ফ্রম দ্য রাইটিংস অর ফ্রম দ্য লিটারেচার্স দ্যাট উই রিড, যে ভালোর জয় হবে, সত্যের জয় হবে সব সময়, এবং মিথ্যে পরাজিত হবে, বা ইভেল শক্তিগুলো লাস্টে পরাজিত হবে। এই জিনিসটা আমরা যখন পড়ি বা আমরা কোনো কিছুতে দেখি, আমাদের নিজেরও এই জিনিসটা ভালো লাগে যে একটা পোয়েটিক জাস্টিস ইজ বিইং ডান। আমরা যখন কোনো সিনেমা দেখি, আমরা চাইবো লাস্টে যে হিরো জিতে যাক, ভিলেন হেরে যাক। বাট হাউএভার, বাস্তবে কিন্তু দুনিয়াটা এরকম না। দ্য দুনিয়া ইজ নট জাস্ট। এখানে আপনি যদি সারা জীবন ভালো থাকেন, সারা জীবন ভালোই করেন, ভালোই চান, doesn't mean that you're gonna get all the good things out of your life. In fact, bad things happens to good people and good things happens to bad people. Bad people becomes successful at life and no one can touch them, even though everyone knows that what they're doing is bad. And at the same time, an honest, truthful person can suffer his whole life, live his life in misery,
and no one is going to ask like এটা কি হচ্ছে, বাস্তবে কি আমরা কখনো কোয়েশ্চেন করি না। সো it could be said that আমরা যখন ড্রামা দেখি বা মুভি দেখি আমরা চাই we're trying to use those media as a form of escapism, যে দুনিয়াটা অনেক খারাপ, দুনিয়াতে এই জিনিসগুলো খুব কম চোখে পড়ে, বা যখন চোখে পড়ে আমরা নিজেরাই অনেক খুশি হই, বাট এতই কম যে আমাদেরকে মুভি দেখতে হয় যেখানে a poetic justice is being done, or in this case you have to read a drama or watch a drama where a poetic justice is being done, আর ওইটা দেখলে আমাদের একটা ওইখান থেকে একটা আলাদা শান্তি আসে বা আলাদা খুশি পাই আমরা, a source of joy and enjoyment from that particular text. However, যেই কথাটা বলে ডক্টর স্যামুয়েল জনসন শেক্সপিয়ারকে ডিফেন্ড করছেন, part of the reason why Shakespeare became a classic writer, part of the reason why we are still studying his dramas, his writings, is because of his humanism. উনি হিউম্যানিজমকে যেইভাবে রিপ্রেজেন্ট করছেন ওনার রাইটিংয়ে, সেইটাই বেসিক্যালি শেক্সপিয়ার বানায়। And by breaking this law or this need of poetic justice in his drama, যে আমাকে লাস্টে যে ভালোর জয় দেখাতে হবে অ্যান্ড ইভিলের পরাজয় দেখাতে হবে, এই জিনিসটা করার মানে এই জিনিসটা অ্যাভয়েড করে, এই জিনিসটা করার টেন্ডেন্সিটা অ্যাভয়েড করে উনি বেসিক্যালি ওনার প্লেকে আরও বেশি হিউম্যান বানিয়েছেন। এখন ইট কুড বি কনসিডার্ড আ ফ্ল, বিকজ আপনি যদি ওই জিনিসটাই চান যে আমি ড্রামাতে যাব, আমি পোয়েটিক জাস্টিস চাচ্ছি যেটা দেখে আমার মনে শান্তি আসবে, ইন দ্যাট কেস ইউ আর গোনা বি আ বিট ডিসঅ্যাপয়েন্টেড। বাট লাইক আই সেড, by breaking this law, that makes it more human. So part of the reason, like I said, Shakespeare is still admired and we're still able to connect with someone who lived so long before us, is because of the humanity in his writing. And you cannot write about humanity if you're talking about moral justice. বাস্তব দুনিয়াতে moral justice, poetic justice বলে কিছুই নেই। আপনি ভালো চাইলেও সবসময় যে আপনার সাথে ভালো হবে তা না, আপনি কোনো কিছুর জন্য খাটলেই যে ওই জিনিসটা আপনি পাবেন দুনিয়াতে কোনো গ্যারান্টি নাই। অ্যান্ড ইনফ্যাক্ট এই জিনিসটা আপনি যত দ্রুত রিয়েলাইজ করতে পারবেন, আপনি তত দ্রুত আপনার সব ফেইলিয়ার থেকে, সব কষ্ট থেকে, দুঃখ থেকে তত তাড়াতাড়ি উঠে দাঁড়াতে পারবো আমরা, বিকজ উই নো দ্যাট উই ক্যানট এক্সপেক্ট all the good things to happen to us. That's not the way of how the world works. এই জিনিসটা যত দ্রুত আমরা মেনে নিব তত দ্রুত আমরা ততই আমরা কম হার্ট হতে শুরু করবো দুনিয়াতে। সো দুইটা জিনিসেরই দরকার আছে। পোয়েটিক জাস্টিস আমরা চাই, আমরা নিজেরা যখন কোনো কিছু করবো আমরা চাইবো পোয়েটিক জাস্টিস ফলো করতে, অ্যাট দ্য সেম টাইম দুনিয়া পোয়েটিক জাস্টিস ফলো করে না, আর এই জিনিসটা আমরা যত দ্রুত মেনে নিতে পারবো তত দ্রুত আমাদের সুবিধা হবে বাস্তব জীবনে বাস্তব মানুষদের সাথে টিকে থাকতে। So basically that's all the elements that was discussed in Preface to Shakespeare. I don't know, okay, এখন আমি আপনাকে কয়েকটা কোয়েশ্চেনের এক্সাম্পল দেই যেটা হয়তো বা আগামীকালের এক্সামে পড়তে পারে, এবং হাউ ইউ গোনা অ্যান্সার, ওর আমি যেই লেকচারগুলো দিলাম এখন পর্যন্ত এটার সাথে কীভাবে কানেক্ট করা যেতে পারে। সো ফর ব্রড কোয়েশ্চেন্স দেয়ার কুড বি, Johnson can be a very level-headed and clear in his criticism. Discuss with reference to Preface to Shakespeare. এই কোয়েশ্চেনের অ্যান্সারে বেসিক্যালি যতগুলো পয়েন্ট আমি ডিসকাস করলাম, হোয়াট আর দ্য প্রোজ, হোয়াট আর দ্য কনস অফ শেক্সপিয়ারের লেখা, যে ভালো দিকগুলো কী অ্যান্ড ফল্ট হিসেবে শেক্সপিয়ারের লেখার কী কী ধরছেন স্যামুয়েল জনসন তার এই এসেতে। তো এই জিনিসটা আপনি অ্যান্সারে লিখে দিলেই যথেষ্ট, আই থিঙ্ক। Then there's another question, write a critical note on Johnson's idea of theatrical illusion. Okay, like I discussed, যে যখন অডিয়েন্স ওখানে বসে আছে, right, they are aware of the theatrical illusions that are being placed in front of them. So what those illusions means to the audience, right? That's all you need to know. That's all you need to discuss. How an audience connects to what's happening on stage, and how it is being shown to them, and how making changes in those or not following the rules of time and place doesn't take away from the experience of watching that play, right? Another one could be, what does Johnson say about Shakespeare's violation of poetic justice in his play? এটা নিয়ে আমি পুরো
আই থিঙ্ক ভিডিও শেষের অংশে পুরো কথাটা এটা নিয়েই বললাম যে পোয়েটিক জাস্টিসটা যে হচ্ছে না, এটা যে ভায়োলেট করা হচ্ছে, এটা নিয়ে শেক্সপিয়ারের প্লে সম্পর্কে জনসন কি বলে। তো জনসন এটাই বলে যে বাস্তব দুনিয়াতে দেয়ার ইজ নাথিং কল্ড পোয়েটিক জাস্টিস, রাইট? সো মেবি ফর মি অ্যাজ এ রিডার, when I read Shakespeare's writing, I would be able to connect that with real life more than if poetic justice was done into the play. Another question is, bring out the elements of contradiction in Johnson's preface to Shakespeare. So these are the things, like he broke the rule, right? And that should fall under criticism or fault of Shakespeare's writing. But at the same time, rule break করার মাধ্যমে একটা জিনিস নতুন করে রেভলিউশনাইজ করছেন শেক্সপিয়ার। তো উনি যেভাবে ফল্টটা ধরিয়ে দিচ্ছেন, সেই সাথে ফল্টটাকে উনি প্রেইজও করছেন, বা বলছেন যে ফল্টটা এই রুলটা ব্রেক করার জন্য শেক্সপিয়ারের লেখার কোয়ালিটি কোনো দিক দিয়ে কমে যায়নি, বরং এই জিনিসটাই ওনাকে এক্সেল করিয়েছেন, বা ওনার সময়ের কন্টেম্পোরারি যে রাইটারগুলো ছিলেন তাদের থেকে এগিয়ে এসে যে শেক্সপিয়ারকে আমরা এখনও স্টাডি করছি, ওদেরকে করছি না, এই জিনিসটা ওই রুলগুলো ব্রেক করার কারণেই হয়েছিল। সো দিজ আর দ্য contradictory elements of the text, right? Okay, let's go through some more questions, I guess. Bring out the elements of contradiction. Again, the same question. So it's a very plausible that it could come. Explain with reference. And there's going to be 2 or 3 lines that you need to explain with reference. Most of those things I have already said in my lecture. If you can read the lines, I think you would be able to connect to what I just said in this video. Write a critical note on Johnson's idea of theatrical illusion. Again, the same questions. So yeah, we don't need to go through these anymore. Basically, it's the same, just the 4 questions that I just discussed. So there's a chance that these are the questions that you might need to face tomorrow in the exam. So yeah, that's it. গলাটা শুকিয়ে গেল because it's Ramadan. I didn't want to make any video before Eid, but this is a very popular request. অনেকেরই মাথায় টেনশন চলছে. I wanted to give you some sort of relief. এমনিতেই বাইরে অনেক গরমের মধ্যে কেউ শান্তিতে নাই, তা আমি যদি একটা ভিডিও বানিয়ে কারো মনে শান্তি আসে, that's poetic justice, no? আচ্ছা, so thank you for watching. Hopefully this video helps at least one of you. একজন দুজন 10 জনকে হেল্প করলেই I think my job is done here. I don't know, I didn't edit the video or added any elements into it. That would be more professional, which I'll try to do after Eid like I planned. But for now, thank you for watching, and hopefully that's all you need to know about Preface to Shakespeare, and that's all you needed to know to connect to the text. So exam এর জন্য good luck, and I'll see you after Eid. Bye.